Before watching the video, subscribe the channel and then click on the bell icon to get all the update videos. হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ইংলিশ হসপিটাল 24 চ্যানেল। আশা করছি তোমরা সকলে ভালো রয়েছো এবং শত দুশ্চিন্তার মধ্যেও যে অনলাইন ক্লাসগুলো হচ্ছে সেখান থেকে পড়াশোনা করছো, ভবিষ্যতের জন্য নিজেকে তৈরি করছো। তবে মনে রাখতে হবে, তোমরা বাসায় বসে যে সময়টা এখন পাচ্ছ এটি অনেক বেশি সময়। এই সময়টি নষ্ট না করে কীভাবে কাজে লাগানো যায়, কীভাবে এই সময়গুলোকে সঠিক ব্যবহার করে পড়াশোনার ব্যাঘাত যাতে না ঘটে, পড়াশোনা যাতে হতে পারে, পড়াশোনার ক্ষেত্রে যাতে সমস্যা না হয়, সেই বিষয়গুলো সম্পর্কে তোমাদের ভাবতে হবে। এবং এই যে অনলাইন প্ল্যাটফর্মগুলো রয়েছে, ইউটিউব রয়েছে, তাছাড়া গভর্নমেন্ট থেকে যে অনলাইন ক্লাসগুলো করানো হচ্ছে, এর পাশাপাশি আমরা যারা এই শিক্ষকরা পার্সোনাল ইউটিউব চ্যানেলগুলোতে লেসন তৈরি করে দিচ্ছি, সেগুলো থেকে তোমরা পড়াশোনা করে নিজেদেরকে তৈরি করতে পারো, নিজেদের যে সময়টা এটি নষ্ট যাতে না হয়। তো আজকে তোমাদেরকে আমি সেরকম একটি ইম্পর্ট্যান্ট লেসন করাতে যাচ্ছি। তো এই বিষয়টি শুধু যে একাডেমিক পড়াশোনার জন্য প্রয়োজন সেটি নয়, এটি চাকরি পরীক্ষার জন্য অনেক বেশি প্রয়োজন। তাছাড়া এই সেন্টেন্সগুলো আমাদের বিভিন্ন সময় আমাদের স্পিকিংয়ের ক্ষেত্রে, কথা বলার সময় এগুলি ব্যবহৃত হয়। সো দিস লেসন ইজ গোয়িং টু বি ইম্পর্টেন্ট ফর একাডেমিক স্টুডেন্টস, job seekers, at the same time those who want to speak English fluently, they need this lesson also. So before going to enjoy this lesson, I would like to invite you to subscribe the channel if you are not subscribed, and if you have already subscribed the channel, thank you so much. So let's see, this is voice sense. Voice sense is part of English grammar transformation of sentence in JSC, SSC, ACC, also other examination. You will get this item very common at the very beginning of your academic education from class 6. This lesson is in your syllabus, is included in your syllabus. That's why you have been practicing for many years, but when I check the answer paper, I find that most of the students cannot write or cannot answer these grammatical terms properly and correctly. That's why I have given several lectures on this topic from the very basic lesson of voice tense. Today I will show you how we can apply those rules in sentences. This is practical solution and you will get shortcut techniques also. First, I will show you, there are some sentences, 15 sentences, but these sentences I have taken from board question. First one is the thief was caught. Change it in active. যখন তুমি অ্যাক্টিভ এবং প্যাসিভ করবে সেক্ষেত্রে মনে রাখতে হবে, অনেক সময় শুধু সামনে লেখা থাকে অ্যাক্টিভ ভয়েস করো, প্যাসিভ ভয়েস করো, আবার অনেক সময় দেওয়া থাকে যে চেঞ্জ দ্য ভয়েস। এইচএসসির ক্ষেত্রে বিশেষ করে শুধু চেঞ্জ দ্য ভয়েস দেওয়া থাকে, বা জব এক্সামের ক্ষেত্রে এরকম থাকতে পারে, আবার বিসিএস এক্সাম, এনটিআরসির এক্সামগুলোতেও এগুলো এরকম সেন্টেন্স থাকে। তো এখন এই ক্ষেত্রে কীভাবে অ্যাক্টিভ প্যাসিভ চেনা যাবে সেই লেসনগুলো আমি এর আগে এখানে আলোচনা করেছি। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স নামে যে প্লেলিস্ট রয়েছে সেখান থেকে তোমরা দেখতে পাবে যে সেখানে ভয়েস চেঞ্জের একদম রুট লেভেল থেকে সকল আলোচনা রয়েছে। তো এখানে আমি আজকে প্র্যাকটিস সেশন নিচ্ছি। প্রথমে দ্য থিপ ওয়াজ কট, এটাকে অ্যাক্টিভ করতে বলা হয়েছে। তাহলে আমরা যখন প্যাসিভ থেকে অ্যাক্টিভ করব সেই ক্ষেত্রে মনে রাখতে হবে যে অবজেক্ট যেটি থাকবে সেটিকে সাবজেক্ট করে নিয়ে আসতে হবে, তারপর হচ্ছে অক্সিলারি ভার্ব, সেটি আমরা অ্যাক্টিভ করলে বাদ হয়ে যাবে, টেন্সে সঠিক প্রয়োগ করতে হবে। এরপর হচ্ছে টেন্স প্রয়োগ করতে হবে, এরপরে বাই বা প্রিভিয়াস যদি থাকে সেটি উঠে যাবে, এবারে সাবজেক্টটি অবজেক্ট হয়ে যাবে। এটি হচ্ছে আমরা যখন প্যাসিভ থেকে অ্যাক্টিভ করব সেক্ষেত্রে অক্সিলারি ভার্ব উঠে যাবে, এটি হলো মূল বিষয়। যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব তখন অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে, দ্যাট মিনস টেন্স চেঞ্জ করে ফেলতে হবে। আবার যখন প্যাসিভ থেকে অ্যাক্টিভ করব তখন আবার টেন্সটাকে সঠিক টেন্সে নিয়ে যেতে হবে। অ্যাক্টিভ থেকে প্যাসিভ চেনার একটি অন্যতম কৌশল হচ্ছে যে টেন্সের সঠিক প্রয়োগ থাকে হলো অ্যাক্টিভ ভয়েসে, আর
টেন্সের সঠিক প্রয়োগ থাকে না, দ্যাট মিনস একটু চেঞ্জ করা থাকে হচ্ছে প্যাসিভ ভয়েসে। আরেকটি কৌশল আছে যে কাজ করে তার নাম শুরুর দিকে থাকে সেটি হচ্ছে অ্যাক্টিভ, আর যদি যে কাজ করে তার নাম না থাকে অথবা সাইলেন্ট থাকে সেটি হচ্ছে প্যাসিভ। তাহলে এখানে বলা হয়েছে দ্য থিপ ওয়াজ কট, চোরটিকে ধরা হয়েছিল। এখন আমরা অবজেক্ট খুঁজি, কে ধরেছিল, তার নাম এখানে নেই, সাইলেন্ট রয়েছে। তো যদি অবজেক্ট দেওয়া না থাকে সেক্ষেত্রে সঙ্গতিপূর্ণ অবজেক্ট ধরে নিতে হবে। তাহলে এখানে আমাদের ধরে নিতে পারবো যে কি ধরে নিতে পারি, এক নম্বরের এটি অ্যাক্টিভ করলে আমরা এটিকে যে দ্য থিপ ওয়াজ কট, এখন কে ধরেছিল তার নাম যেহেতু নেই, যদি সেরকম থাকে, যদি একদমই আমরা ব্যক্তি খুঁজে না পাই তাহলে সামন সামবডি ওই অবজেক্ট হিসেবে ধরে সেটিকে সাবজেক্ট করে নিয়ে আসবো, অথবা উই, পিপল এগুলো দেওয়া যায়। পিপল আমরা এখানে ইউজ করতে পারবো সেটি। তাহলে সামন, এরপরে এখন এখানে শুধু ওয়াজ ওয়ার যখন থাকে সেটি উঠে গিয়ে মূল ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করতে হবে। যখন প্যাসিভ ভয়েসে শুধু ওয়াজ ওয়ার থাকে, এগুলো নিয়ে আমি আলোচনা করেছি কোন অক্সিলারি ভার্ব চেঞ্জ হয়ে অ্যাক্টিভ ভয়েসে কী ব্যবহার করতে হবে। তাহলে শুধু ওয়াজ ওয়ার যখন থাকবে তখন মূল ভার্বের পাস্ট ফর্ম বসবে ওই ওয়াজ ওয়ার বাদ গিয়ে, শুধু ওয়াজ ওয়ার মনে রাখতে হবে। তাহলে এখানে রয়েছে কট, এটির পাস্ট ফর্মও কট, সামান কট, তারপরে কি আমরা এখানে টেন্সের সঠিক প্রয়োগ করেছি, দ্যাট মিনস পাস্ট টেন্স, এর জন্য পাস্ট ফর্ম, সাবজেক্ট হবে মূল ভার্বের পাস্ট ফর্ম, দেন হচ্ছে সাবজেক্টই চলে যাবে, এখানে তো কোনো প্রিপোজিশন নেই সেজন্য ওটার কোনো কাজ করলাম না। তাহলে এখানে হচ্ছে সাবজেক্টই অবজেক্ট করে ফেললাম, দ্য থিপ, সামন কট দ্য থিপ, হয়ে গেল অ্যাক্টিভ ভয়েস। তাহলে কীভাবে করতে হবে সেই স্ট্রাকচারটি আমি ওখানে লিখে দিয়েছি। তো আশা করছি বুঝতে পারিস, না বুঝতে পারলে আবার সেই বিষয়গুলো কমেন্ট করে জানাবে। এবার হচ্ছে হি গেভ দ্য থিপ সাম ফুড অ্যান্ড মানি, তাহলে কে দিয়েছে তার নামটি এখানে দেওয়া রয়েছে প্রথমেই, তাহলে যে দেওয়ার কাজটি করেছে সে হচ্ছে সাবজেক্ট, তাহলে সে প্রথমে রয়েছে, দ্যাট মিনস এটি অ্যাক্টিভ ভয়েস, এখন প্যাসিভ করতে হবে। তো অ্যাক্টিভ থেকে যখন আমরা প্যাসিভ করব সেক্ষেত্রে যে কাজটি করতে হবে অবজেক্টটিকে সাবজেক্ট করে নিয়ে আসতে হবে, এরপরে অক্সিলারি ভার্ব, তারপরে হচ্ছে মূল যে ভার্ব থাকবে সেই ভার্বটির থার্ড ফর্ম, তারপর একটি প্রিপোজিশন, এরপর হচ্ছে সাবজেক্টটিকে অবজেক্ট করে নিয়ে যেতে হবে। তাহলে এখন এখানে হি গেভ দ্য থিপ সাম ফুড, তাহলে সে চোরটিকে দিয়েছিল, কি দিয়েছিল, কিছু খাবার। তাহলে এখানে দুটো অবজেক্ট রয়েছে, ভার্বকে যদি আমরা কি বা কাকে দিয়ে প্রশ্ন করি তাহলে অবজেক্ট পাবো। তাহলে কাকে দিয়েছে, দ্য থিপ, এই একটি অবজেক্ট, কি দিয়েছে, সাম ফুড অ্যান্ড মানি, কিছু খাবার এবং টাকা। তাহলে দুটো অবজেক্ট রয়েছে, দুটো অবজেক্ট যখন থাকবে সেক্ষেত্রে পার্সোনাল যেটি থাকবে সেটিকে আমরা সাবজেক্ট করলে বেশি ভালো হবে। তাহলে এখানে এটিকে যদি আমরা প্যাসিভ করি তাহলে প্যাসিভ করলে দ্য থিপ, নাউন যদি থাকে সেটি কোনো চেঞ্জ হয় না, কিন্তু প্রোনাউনের চেহারা পরিবর্তন হয়। তাহলে দ্য থিপ, এরপরে অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে। তাহলে কি অক্সিলারি ভার্ব, টেন্স রয়েছে, এখানে মূল ভার্ব রয়েছে পাস্ট টেন্স, পাস্ট ইনডেফিনিট টেন্স যদি থাকে তাহলে ওয়াজ ওয়ার, যদি প্লুরাল সাবজেক্ট আসে তাহলে ওয়ার, সিঙ্গুলার আসলে ওয়াজ। দ্য থিপ সিঙ্গুলার জন্য ওয়াজ। তারপর হলো মূল ভার্বের থার্ড ফর্ম, গিভের থার্ড ফর্ম হচ্ছে গিভেন। এবার যদি ডবল অবজেক্ট থাকে সেটি আমরা এই পাস্ট পার্টিসিপল পরে লিখব। তাহলে সাম ফুড অ্যান্ড মানি, এরপরে প্রিপোজিশন ব্যবহার করব। তাহলে গেইভের পরে বাই বসে, তাহলে বাই সাবজেক্টিভ অবজেক্ট হয়ে যাবে, এখানে সাবজেক্ট হচ্ছে হি, এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম, বাই হিম। দ্য থিপ ওয়াজ গিভেন সাম ফুড অ্যান্ড মানি বাই হিম, তাহলে এখানে ডাবল অবজেক্ট ছিল এজন্য আমরা পার্সোনালটিকে সাবজেক্ট করেছি, টেনশনের অক্সিলারি ভার্ব ব্যবহার করেছি, মূল ভার্বের থার্ড ফর্ম, এবারে অন্য যে অবজেক্ট সেটির থার্ড ফর্মে পরে লিখেছি, এরপরে প্রিপোজিশন, দেন হচ্ছে সাবজেক্টটি অবজেক্ট। তোমাদের পরীক্ষাতে বিশেষ করে যে বোর্ড এক্সামগুলোতে দেখা যায় এসএসসি এইচএসসি লেভেলে অ্যাসার্টিভ টাইপের সেন্টেন্সগুলোই বেশি আসে, ইন্টিগ্রেটিভ টাইপের সেন্টেন্সগুলো এবং যে অন্য ইম্পারেটিভ রয়েছে কজের পেসিভ এগুলো খুব একটা দেখা যাচ্ছে না। তো এই যে সেন্টেন্সটি আমি করেছি এটা শর্টকাট টেকনিকটি বা গঠনটি উপরে দেওয়া রয়েছে, আশা করছি সমস্যা হবে না। তো এরপরে যে নাম্বার থার্ড, তৃতীয় নম্বরটি হচ্ছে চাইল্ড লেবার শুড বি স্টপড, এটাকে অ্যাক্টিভ করতে বলা হয়েছে। যেহেতু অ্যাক্টিভ করতে বলা হয়েছে তার মানে এটি প্যাসিভ রয়েছে, তাহলে এটাকে যদি আমরা অ্যাক্টিভ করি তাহলে প্যাসিভ, অ্যাক্টিভ রয়েছে প্যাসিভ করতে হবে, তাহলে এখানে অবজেক্ট খুঁজে বের করতে হবে, কারণ আমরা জানি সেখানে অক্সিলারি ভার্বের
প্রয়োগ বাদ যায় এবং টেন্স প্রয়োগ করতে হয় যখন আমরা অ্যাক্টিভ করবো সেক্ষেত্রে। তাহলে চাইল্ড লেবার শুড বি স্টপড, শিশুশ্রম বন্ধ করা উচিত। কে বন্ধ করবে তার নাম এখানে নেই, তাহলে অবশ্যই সঙ্গতিপূর্ণ ধরে নিতে হবে। এখানে যদি আমরা সামন সামবডি লিখি সেটা হবে, দ্য অথরিটি বললে হবে, তবে মনে রাখতে হবে কার এই দায়িত্বটি, তার নামটা লেখাটাই সবচেয়ে উপযুক্ত। তাহলে আমরা কর্তৃপক্ষটাই বেশি ব্যবহার করবো বা গভর্নমেন্ট, দ্য অথরিটি, অথরিটিসও লিখতে পারবো, দ্য অথরিটি। তারপর হচ্ছে আমরা জানি মডালজি যখন থাকে তখন মডালজি বাদ যায় না, শুধু বি যে শব্দ থাকে সেটি বাদ যায়। তাহলে শুড থাকবে, যে কোনো মডালজি থাকবে সেটাই বসবে। তারপরে যখন এই মডাল অক্সিলারি বিটি যখন বাজবে তখন মূল ভার্বের বেস ফর্ম বসবে, দ্যাট মিনস এখানে প্রেজেন্ট ফর্ম বসবে। তাহলে শুড স্টপ, এরপর হচ্ছে সাবজেক্টই অবজেক্ট হয়ে যাবে, চাইল্ড লেবার, দ্য অথরিটি শুড স্টপ চাইল্ড লেবার। তাহলে মডাল অক্সিলারির ক্ষেত্রে শুধু বি বাদ যাবে এবং বি যখন বাদ যাবে তখন মূল ভার্বের ফার্স্ট ফর্ম, যখন আবার বি আসবে তখন মূল ভার্বের থার্ড ফর্ম। এই বিষয়টি মনে রাখতে হবে। এটি হচ্ছে সকল মডাল অক্সিলারির ক্ষেত্রে একই নিয়ম, যে মডাল অক্সিলারিটি কখনোই অ্যাক্টিভ বা প্যাসিভ কোথাও বাদ যায় না, শুধু প্যাসিভের সময় এর সাথে বি আসে, অ্যাক্টিভের সময় আবার বি বাদ যায়। বি আসে তখন মূল ভার্বের থার্ড ফর্ম বসে, যখন বি উঠে যায় তখন মূল ভার্বের ফার্স্ট ফর্ম বসে। এই বিষয়টি খুবই সহজ, তবে এগুলো দিয়ে পরীক্ষাতে অনেক বেশি এসে থাকে। তারপরে হচ্ছে নাম্বার 4, গভর্নমেন্ট হ্যাজ টেকেন সাম স্টেপস টু প্রিভেন্ট চাইল্ড লেবার। সরকার কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। তাহলে কে গ্রহণ করেছে? সরকার গ্রহণ করেছে। যে গ্রহণ করার কাজটি করেছে তার নাম শুরু রয়েছে, তাহলে এটি অ্যাক্টিভ ভয়েস, এটিকে প্যাসিভ করতে হবে। তাহলে কি গ্রহণ করেছে? যদি আমরা ভার্বকে প্রশ্ন করি কি গ্রহণ করেছে, তাহলে সাম স্টেপস, কিছু পদক্ষেপ। প্রিপোজিশন রয়েছে, প্রিপোজিশনের পরে যত শব্দ থাকুক সবগুলো হচ্ছে অতিরিক্ত অংশ। তাহলে কিছু পদক্ষেপ, এই জন্য এটিকে যদি আমরা প্যাসিভ করি তাহলে দেখা যাবে যে ওই অবজেক্ট যেটি রয়েছে সেটি সাবজেক্ট করব। তাহলে অবজেক্ট হচ্ছে সাম স্টেপস, সাম স্টেপস। তারপরে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বেলায় আমাদের যে অক্সিলারি ভার্ব সেটি হচ্ছে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন ব্যবহার করতে হবে, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। যদি প্লুরাল হয় সাবজেক্ট তাহলে হ্যাভ বিন, এখানে প্লুরাল রয়েছে তাহলে হ্যাভ বিন, হ্যাভ বিন। এরপর হচ্ছে মূল ভার্বের থার্ড ফর্ম, পারফেক্ট টেন্সের ক্ষেত্রে মূল ভার্বের থার্ড ফর্ম। অ্যাক্টিভ ভয়েসও দেওয়া থাকে, প্যাসিভ ভয়েস তাহলে কোনো সমস্যাই নেই। তাহলে সাম স্টেপস হ্যাভ বিন টেকেন। তারপরে এই অতিরিক্ত অংশটি আমরা এখানে লিখে দিতে পারি, টু প্রিভেন্ট চাইল্ড লেবার বাই, কারণ টেক এরপরে বাই বসে, বাই গভর্নমেন্ট, বাই গভর্নমেন্ট। তাহলে মনে রাখতে হবে প্রিপোজিশন যদি থাকে, তবে গ্রুপ প্রিপোজিশন যদি থাকে সেক্ষেত্রে আলাদা বিষয়, যেমন লুক অ্যাট, তারপরে টেক কেয়ার অফ দ্য চাইল্ড। তাহলে এখানে এই যে টেক কেয়ারের পরে যে অফ রয়েছে এটি আবার এর পরেরটা আবার তোমার অতিরিক্ত অংশ নয়। গ্রুপ ভার্ব ছাড়া যদি থাকে প্রিপোজিশন তাহলে প্রিপোজিশন থেকে শুরু করে পরের সবটুকু অংশই অতিরিক্ত অংশ। সেজন্য এখানে টু প্রিভেন্ট চাইল্ড লেবার এটি হচ্ছে অতিরিক্ত অংশ। আর অবজেক্ট হচ্ছে সাম স্টেপস। সাম স্টেপস প্লুরাল দেখে আমরা হ্যাভ বিন ব্যবহার করেছি, যদি স্টেপ থাকতো তাহলে আমরা হ্যাজ বিন ব্যবহার করতাম। সকল পারফেক্ট টেন্সের ক্ষেত্রে প্যাসিভ ভয়েসে বিন বসে, সকল কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে বিং বসে, BEING, বিং। আর এটা হচ্ছে বিন। তো এরপরে যে সেন্টেন্সটি রয়েছে সেটি আরও সহজ। এগুলো বুকস শুড বি রেড, এই শুড দিয়ে আগে একটা করেছি, তাহলে এটিকে অ্যাক্টিভ করতে বলা হয়েছে। তাহলে অবজেক্ট দেওয়া রয়েছে কি না, বুক শুড বি রেড টু রিমুভ ইগনোরেন্স, কে বই পড়বে তার নাম এখানে দেওয়া নেই, দ্যাট মিনস এখানে উজ্জ রয়েছে। তাহলে বই অবশ্যই আমরা মানুষরা পড়ি, তাহলে আমরা মানুষরা হলো অবজেক্ট থাকলে এখানে আস থাকতো, তাহলে সেটির সাবজেক্ট এবং হচ্ছে উই। তারপরে মোডালজির ক্ষেত্রে শুধু বি বাদ যাবে, উই শুড, যখন বি বাদ যাবে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটির সকল ফর্মই এক, উই শুড রিড বুকস। অতিরিক্ত অংশটা আমরা এখন শেষে লিখলাম, অতিরিক্ত অংশ যে কোনো জায়গায় লিখে যাবে, টু রিমুভ ইগনোরেন্স, টু রিমুভ ইগনোরেন্স, যে উই শুড রিড বুকস টু রিমুভ ইগনোরেন্স, যে আমাদের বই পড়া উচিত
নিরক্ষরতা বা অজ্ঞতা দূর করার জন্য, আমাদের অজ্ঞতা দূর করতে বই পড়া উচিত। দিস ইজ দ্য মিনিং অফ দিস সেন্টেন্স। বুকস আর কল্ড ম্যানস বেস্ট ফ্রেন্ড। বইকে বলা হয় মানুষের সবচেয়ে বড় বন্ধু। তাহলে বইকে বলা হয়, কে বলে, তার নাম এখানে দেওয়া নেই, দ্যাট মিনস অবজেক্ট দেওয়া নেই। তাহলে এখানে আমরা ধরে নিব কে বলে, বইকে মানুষের বড় বন্ধু বলা হয়, এটি অবশ্যই মানুষই বলবে। তাহলে পিপল ধরতে পারি আমরা, পিপল। এখন এই জন্য বলা হয়েছে সঙ্গতিপূর্ণ। তোমার কাছে যেটি মনে হয় সামান সামবডি এখানে হবে, তবে সকল মানুষই এটিকে বলে। এই জন্য সকল মানুষ যে কথাটি বলে সেক্ষেত্রে পিপল অথবা উই বলাটাই সবচেয়ে ভালো। তাহলে পিপল, এরপরে এটাকে আমরা অ্যাক্টিভ করছি যেহেতু, তাহলে অক্সিলারি ভার্বটি উঠে যাবে। তাহলে শুধু অ্যামিজার যদি উঠে যায় তাহলে মূল ভার্বের বেস ফর্ম বসবে। যেমন শুধু আজওয়ার উঠে গেলে পাস্ট ফর্ম বসে, ঠিক সেরকম শুধু অ্যামিজার যদি থাকে সেটি বাদ গিয়ে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, বেস ফর্ম বসে। এই জন্য আমি শুধু বলছি, এটি তোমাদের মনে রাখতে হবে। যদি এরপরে আবার বিং থাকে তখন কন্টিনিউয়াস টেন্সে চলে যাবে। তাহলে পিপল কল, তারপরে এই সাবজেক্টটি হয়ে যাবে অবজেক্ট, বুকস, তারপরে ম্যানস বেস্ট ফ্রেন্ড। এখন আমরা কেন এই ম্যানস বেস্ট ফ্রেন্ড এটি এই কলের পরে ছিল, এখন কলের পরে কেন লিখলাম না? কারণ মানুষ বলে বইকে মানুষের সবচেয়ে বড় বন্ধু। এই জন্য এই বইয়ের সাথে হলো ম্যানসের সম্পর্কটা, এই জন্য আমরা প্যাসিভ ভয়েসে অ্যাক্টিভ ভয়েসে বইয়ের পাশে এটাকে লিখেছি। তাহলে পিপল কল বুকস ম্যানস বেস্ট ফ্রেন্ড। এবার হচ্ছে 7 নাম্বার, ইট গাইডস এ ম্যান টু দ্য রাইট পথ। এটাকে প্যাসিভ করতে বলা হচ্ছে। তাহলে এটা একজন মানুষকে সঠিক পথের দিকে নিয়ে যায়। তাহলে এই টু এর পরে এটা হলো অতিরিক্ত অংশ। তাহলে কাকে নিয়ে যায়? তাহলে আমরা যদি ভার্বকে প্রশ্ন করি কাকে দিয়ে, তাহলে এ ম্যান পেয়ে থাকি। এটি হলো অবজেক্ট, এটিকে সাবজেক্ট করতে হবে। তাহলে এ ম্যান, এটা হলো শুধু মূল ভার্বের বেস ফর্ম রয়েছে। যদি মূল ভার্বের বেস ফর্ম থাকে বা ভার্বের সাথে এস বেস থাকে, দ্যাট ইজ প্রেজেন্ট সিম্পল টেন্স অথবা সিম্পল প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সেক্ষেত্রে অক্সিলারি ভার্ব এম ইজ আর বসবে। এ ম্যান হচ্ছে তারপর সিঙ্গুলার, ক্ষেত্রে ইজ বসবে। তারপর হচ্ছে মূল ভার্বের থার্ড ফর্ম গাইডেড, এ ম্যান ইজ গাইডেড। এই অতিরিক্ত অংশটা আমরা এটার সাথে এখানে লিখতে পারবো, টু দ্য রাইট পাথ, রাইট পাথ বাই, এখানে সাবজেক্ট হচ্ছে বুকস, বুকসই থাকবে। নাউনের কোনো স্থানভেদে পরিবর্তন হয় না, প্রোনাউনের পরিবর্তন হয়। তাহলে বাই বুকস, এ ম্যান ইজ গাইডেড টু দ্য রাইট পাথ বাই বুকস। দেন হচ্ছে নাম্বার 8, নাম্বার 8 হচ্ছে দে আর কনসার্নড টু দ্য আউটার শো অফ থিংস। মানুষ কোনো জিনিসের বাহ্যিক বিষয়ের প্রতি বেশি চিন্তিত থাকে। তাহলে এখানে এটিকে প্যাসিভ করতে বলা হয়েছে। এখানে প্রশ্ন হতে পারে এই যে টু রয়েছে পরে এটা অতিরিক্ত অংশ কি না? নো, এখানে কনসার্ন টু, এটি হচ্ছে গ্রুপ ভার্ব। কনসার্ন টু অর্থ হলো উদ্বিগ্ন বা চিন্তিত। তাহলে দ্য আউটার শো, এটি হয়ে যাবে সাবজেক্ট, এখানে অবজেক্ট ছিল, এখন সাবজেক্ট হয়ে যাবে, মানে বাহ্যিক বিষয় বা বাহ্যিক দিক। দ্য আউটার শো অফ থিংস। তারপরে দে আর কনসার্ন টু, এখানে আমরা দে আর কনসার্ন টু, এটিকে এখানে অ্যাক্টিভ রয়েছে না প্যাসিভ রয়েছে, এই বিষয়টি মনে রাখতে হবে। এই বিষয়টি মনে রাখার বিষয়। এখানে সেই বিষয়টি এখানে আমাদের ভুল লেখা হয়েছে সঠিক করার জন্য। তাহলে দে আর কনসার্ন টু দ্য আউটার শো, এই যে বাহ্যিক বিষয়গুলোই তাদেরকে বেশি আকর্ষণ করে। তাহলে কে আকর্ষণ করে? বাহ্যিক বিষয়গুলো। তার নাম শেষে রয়েছে, দ্যাট মিনস যে কাজ করে তার নাম যদি শেষ থাকে তাহলে সেটিই তো প্যাসিভ ভয়েস। এখানে ভুল লেখার কারণটাই হচ্ছে যে ভুলটাকে সঠিক ধরতে পারা যায় কিনা। তাহলে দ্য আউটার শো অফ থিংস, তারপরে এটি এখানে আউটার শো অফ থিংস, এইটুকু হচ্ছে সাবজেক্ট মানে হেডওয়ার্ড, আর এটি হেডওয়ার্ড নয়। তাহলে আমরা জানি যখন আমরা অ্যাক্টিভ করবো তাহলে অক্সিলারি ভার্ব অ্যামিজারে থাকলে, শুধু অ্যামিজার থাকলে মূল ভার্বের বেস ফর্ম বসবে। তাহলে কনসার্ন, কনসার্ন, তাহলে এখানে থার্ড পারসন সিঙ্গুলার রয়েছে সাবজেক্ট, তাহলে অবশ্যই এর সাথে একটা এস বা এস যোগ করতে হবে। কনসার্নস,
তারপরে সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট কনসার্ন দেম। এই গেল। তাহলে এখানে টু ছিল, কারণ ছিল এটি হচ্ছে গ্রুপ ভার্বস। গ্রুপ ভার্বসের ক্ষেত্রে যেমন ওই দিকে তাকাও, লুক এট দ্য ব্ল্যাকবোর্ড, আমরা ব্ল্যাকবোর্ডের দিকে তাকাও, শুধু লুক অর্থ দেখা বা তাকানো। আর কোনো দিকে তাকালে বা কোনো বস্তু দিকে তাকালে আমরা যখন লুক এট ব্যবহার করি, সেক্ষেত্রে ওই লুকের পরে এটিকে আবার আমরা বেয়ার ইনফিনিটিভ বলে থাকি প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে। দেখা গেল এই অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে ইনফিনিটিভ থাকবে না, কিন্তু প্যাসিভের ক্ষেত্রে ইনফিনিটিভ আসবে। তাহলে এখানে এই টু দিয়ে যে বসানো হয়েছে, এই টু এর পরের অংশটি অতিরিক্ত অংশ নয়, কারণ এই টু হচ্ছে এই গ্রুপ ভার্বস হিসেবে ভার্বের সাথে সম্পর্কিত, এটি এর সাথে সম্পর্কিত নয়। তাহলে এটি প্যাসিভ আমরা কীভাবে বুঝলাম? যেহেতু যে কাজ করে তার নাম শেষে রয়েছে, সেজন্য এটি প্যাসিভ, এবং এটিকে অ্যাক্টিভ করেছি আমরা। অ্যাক্টিভ করলে অক্সিলারি ভার্ব শুধু অ্যামিজার থাকলে সেটি উঠে গিয়ে মূল ভার্বের বেস ফর্ম বসে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার রয়েছে, এই জন্য ভার্বের সাথে এস বেস যোগ করেছি। সাবজেক্ট ছিল দে, দে এবার হয়ে গেছে অবজেক্ট। দেন হচ্ছে নাম্বার 9, আওয়ার লাইফ ইজেন্ট মেজার্ড বাই মান্থস অর ইয়ার্স। এটাকে অ্যাক্টিভ করতে বলা হয়েছে যে আমাদের জীবন শুধু মাস এবং বছর দ্বারা পরিমাপ করা হয় না। এখন কে পরিমাপ করে? বাই মান্থস অর ইয়ার্স, মাস দ্বারা পরিমাপ করা হয় না। তাহলে যদি আমরা এই মাস এবং বছর আমাদের জীবনকে পরিমাপ করে না বা মূল্যায়িত করে না, এটাকে আমরা এই মাস এটাকেও ধরতে পারি অ্যাক্টিভ হিসেবে। তাহলে এরকম করতে হবে যে মান্থস অর ইয়ার্স, ইয়ার্স যেহেতু এখানে এটা নেগেটিভ, তাহলে অ্যাম নট, ইজ নট, আর নট যদি থাকে তাহলে অ্যাক্টিভ ভয়েসে ডু নট অথবা ডাজ নট বসবে। অ্যাম নট, ইজ নট, আর নট থাকলে ডু নট অথবা ডাজ নট। আর যদি ওয়াজ নট, ওয়ার নট থাকে তাহলে অ্যাক্টিভ ভয়েসে ডিড নট বসবে, মনে রাখতে হবে। তাহলে এখানে যদি এটিকে আমরা সাবজেক্ট যেহেতু প্লুরাল, তাহলে এখানে ডোন্ট বসবে। ডোন্ট এবার হচ্ছে মূল ভার্বের বেস ফর্ম, মেজার আওয়ার লাইফ। মান্থস অর ইয়ার্স ডোন্ট মেজার আওয়ার লাইফ। যদি এখানে মান্থ শুধু মান্থ থাকতো তাহলে আমরা ডাজ নট ব্যবহার করতাম। মেজার আওয়ার লাইফ বিষয়টি সহজ, মনে রাখতে হবে যে বিষয়টি আমি সহজ কথায় বলেছি। এক কথায় যদি প্যাসিভ ভয়েসে অ্যাম নট, ইজ নট, আর নট থাকে তাহলে অ্যাক্টিভ ভয়েসে ডু নট বা ডাজ নট বসবে। যদি প্যাসিভ ভয়েসে ওয়াজ নট বা ওয়ার নট থাকে তাহলে অ্যাক্টিভ ভয়েসে ডিডেন্ট বসবে। দেন হচ্ছে নাম্বার 10, রূপলাল মেড এ নাইস লিটল হার্ট ইন দ্য জঙ্গল। জঙ্গলে সুন্দর একটি ছোট কুঁড়ে ঘর তৈরি করেছিল। এখানে ইন দ্য জঙ্গল হলো, এটা হলো এক্সটেনশন। তাহলে কি তৈরি করেছিল? শুধু একটি হার্ট না, একটি সুন্দর ছোট হার্ট, সম্পূর্ণটি হলো অবজেক্ট। তাহলে এটি হয়ে যাবে সাবজেক্ট, এ নাইস লিটল হার্ট। এবার এখানে ভার্বের পাস্ট ফর্ম রয়েছে, তাহলে পাস্ট ফর্ম থাকলে ওয়াজ ওয়ার বসবে। সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার তাহলে ওয়াজ বসবে, ওয়াজ। তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম মেড। এবার আমরা অতিরিক্ত অংশটা এখানে লিখে দিতে পারি, ইন দ্য জঙ্গল ফর হিমসেলফ, হিমসেলফ বাই সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট, রূপলাল, বাই রূপলাল। এই যে বিষয়। তাহলে এ নাইস লিটল হার্ট যদি বলা হয় যে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার খুবই হিংস্র, এখন শুধু রয়্যাল বেঙ্গল টাইগার নয়, সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার সম্পূর্ণটাই হলো সাবজেক্ট। ঠিক সেরকমই এখানে হচ্ছে বলছে একটি সুন্দর ছোট কুঁড়ের ঘর, তাহলে শুধু কুঁড়ের ঘর নয়, সুন্দর ছোট কুঁড়ের ঘর সম্পূর্ণটাই হচ্ছে এখানে অবজেক্ট, সেটি সম্পূর্ণটাকেই সাবজেক্ট করতে হবে। দেন হচ্ছে যে বিষয়টি, তারপরে যে সেন্টেন্সটি রয়েছে সেটি আরও সহজ। এখানে দ্য ক্রোস রেজ দ্য বেবি কুকুস, কোকিলের ছোট বাচ্চাকে কাক লালন পালন করে। তাহলে কে লালন পালন করে? তার নাম শুরু রয়েছে, এটি অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ করতে হবে। তাহলে প্যাসিভ করলে অবজেক্টিভ সাবজেক্ট হয়ে যাবে দ্য বেবি কুকুস, এটি আমরা লিখলাম। তারপরে এখন টেন্স দেখব, সেক্ষেত্রে মূল ভার্ব দেখতে হবে। রয়েছে রেইজ, রেইজ হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে প্রেজেন্ট ফর্ম থাকলে প্যাসিভ ভয়েসে বসবে এম ইজ আর, কুকুস হচ্ছে প্লুরাল, তাহলে এখানে বসবে আর। তারপর হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম রেইজড বাই
সাবজেক্ট হচ্ছে দ্য ক্রো, সেই ক্রোটা এবার এখানে অবজেক্ট হয়ে যাবে, দ্য ক্রোস বাই দ্য ক্রোস, দ্য বেবি কুকুস আর রেইজড বাই দ্য ক্রোস। যদি এখানে রেইজড থাকতো তাহলে আমরা ওখানে ওয়াজ অথবা ওয়ার ব্যবহার করতাম, সেক্ষেত্রে প্লুরাল সাবজেক্ট, এই জন্য ওয়ার বসতো। দেন হচ্ছে 12 নাম্বার, দ্য কুইন অর্ডার্ড হার হান্টসম্যান টু কিল স্নো হোয়াইট। টু কিল এটা হলো এখানে অতিরিক্ত অংশ, কারণ এটি এখানে গ্রুপ ভার্বস নয়। তাহলে কাকে অর্ডার করেছিল? তার হান্টসম্যানকে, শুধু হান্টসম্যান নয়, তার হান্টসম্যানকে। তাহলে ওটা হলো অবজেক্ট, ওটা হয়ে যাবে সাবজেক্ট। তাহলে হার হান্টসম্যান, তারপরে এটি পাস্ট টেন্স রয়েছে, তাহলে ওয়াজ অথবা ওয়ার বলবে, হান্টসম্যান প্লুরাল। তাহলে এই হান্টসম্যান এখানে তার যে শিকারীদেরকে সে বলেছিল। তাহলে হান্টসম্যান আমরা অনেক সময় দেখে থাকি যে মেইড সার্ভেন্ট, মেইডস সার্ভেন্টস এরকম বলা হয়, ম্যান সার্ভেন্ট, মেন সার্ভেন্ট, মানে হেড ওয়ার্ডকে পরিবর্তন করে প্লুরাল করা হয়। সেক্ষেত্রে হান্টস যদি এখানে প্লুরাল করা হয় তাহলে আমরা এখানে ওয়ার ব্যবহার করব। তাহলে হান্টসম্যান ওয়ার মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, অর্ডার্ড, তারপর অতিরিক্ত অংশ আমরা এখানে ব্যবহার করতে পারবো, টু কিল স্নো হোয়াইট বাই দ্য কুইন, বাই দ্য কুইন, সাবজেক্ট কুইন, সেটি অবজেক্ট হয়ে গেল। তারপর হচ্ছে দ্য কুইন ওয়াজ কনভিন্সড অ্যাট ইট, এই যে অ্যাট এটি হচ্ছে এখানে গ্রুপ ভার্স, ইট হচ্ছে অবজেক্ট, তাহলে ইট হয়ে যাবে সাবজেক্ট। তাহলে ইট, এরপরে শুধু ওয়াজ আর থাকলে সেটি বাদ গিয়ে মূল ভার্বের পাস্ট ফর্ম বসে, কনভিন্সড, ইট কনভিন্সড, তখন আর অ্যাট থাকবে না, কারণ এটি গ্রুপ ভার্সে প্যাসিভ ভয়েসে আসছে বেয়ার ইনফিনিটিভ হিসেবে। দ্যাট মিন্স গ্রুপ ভার্স হিসেবে যে প্রিপোজিশনটি প্যাসিভ ভয়েসে আসে সেটি এখানে না রাখলেও চলে। তাহলে ইট কনভিন্সড দ্য কুইন, ইট কনভিন্সড দ্য কুইন, রানীকে সন্তুষ্ট করেছিল। দেন হচ্ছে নাম্বার 14, অপটিমিজম লিডস ওয়ান টু বি হ্যাপি, এটাকে প্যাসিভ করতে বলা হয়েছে যে আশা একজন মানুষকে শান্তির দিকে নিয়ে যায়। তাহলে কাকে নিয়ে যায়? একজনকে, এই ওয়ান হচ্ছে এখানে অবজেক্ট, সেটি হয়ে যাবে সাবজেক্ট। তাহলে ওয়ান, এবার এখানে রয়েছে প্রেজেন্ট টেন্স, তাহলে ইজ, লিডের পাস্ট পার্টিসিপল হচ্ছে লেট। এবার এই টু বি হ্যাপি এটার অতিরিক্ত অংশ, এটা আমরা পাস্ট পার্টিসিপল পরে লিখবো, লেট টু বি হ্যাপি বাই অপটিমিজম, অপটিমিজম আশার মাধ্যমে একজন সুখের দিকে যেতে পারে। দ্য ট্রুথ মাস্ট বি ফার্মড ফ্রম চাইল্ডহুড, যে সত্য বলার অভ্যাস শৈশব থেকেই গড়ে তুলতে হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি মাস্ট মোটামুটি পরে বি রয়েছে এবং ভার্বের থার্ড ফর্ম রয়েছে, সো দিস ইজ প্যাসিভ ভয়েস। তাহলে কে গড়ে তুলবে তার নাম এখানে দেওয়া নেই, তাহলে অবশ্যই মানুষকে গড়ে তুলতে হবে। তাহলে আমরা এখানে পিপল অথবা উই ধরতে পারি। উই মোডালজির ক্ষেত্রে মোডালজিটা থাকবে, বি বাদ যাবে, বি বাদ গেলে মূল ভার্বের বেস ফর্ম বসবে, উই মাস্ট ফর্ম। তারপরে কি গড়ে তুলবো? সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট, দ্য হ্যাবিট অফ স্পিকিং দ্য ট্রুথ। তারপরে ফ্রম, এটা হলো অতিরিক্ত অংশ, এটা আমরা এখানে লিখলাম, ফ্রম চাইল্ডহুড। এখন কথা হচ্ছে যে অতিরিক্ত অংশগুলো আমরা কোন জায়গায় লিখবো, যেখানে দিলে সেন্টেন্স সুন্দর হবে, অর্থ সুন্দর হবে, দেখতে সুন্দর হবে, শুনতেও সুন্দর লাগবে, সেটি সেখানে ব্যবহার করতে হবে। তাহলে ফ্রম চাইল্ডহুড এটা আমরা শুরুতেও ব্যবহার করতে পারতাম, ফ্রম চাইল্ডহুড উই মাস্ট ফর্ম দ্য হ্যাবিট অফ স্পিকিং দ্য ট্রুথ, উই মাস্ট ফর্ম দ্য হ্যাবিট, উই মাস্ট ফর্ম ফ্রম চাইল্ডহুড, সেখানে বেশি একটা সুন্দর হয় না, এই জন্য আমরা শেষে ব্যবহার করেছি, অথবা শুরুর দিকে ব্যবহার করলেও হবে। সো দিস ওয়াজ দ্য লাস্ট সেন্টেন্স টু বি চেঞ্জড ইনটু অ্যাক্টিভ। অ্যাক্টিভ ভয়েস করেছি এটি, কারণ হচ্ছে এটি ছিল প্যাসিভ, এই জন্য অনেক সময় চিনতেও হবে, সেই চেনার উপায়গুলো আমি এর আগে আলোচনা করেছি। তো এখানে আজকে এই যে 15টি সেন্টেন্সের মাধ্যমে যে তোমাদেরকে দেখালাম, সেখানে অধিকাংশই ছিল অ্যাসার্টিভ সেন্টেন্স, অধিকাংশই ছিল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, মডাল অক্সিলারি দেওয়া, এবং অ্যাক্টিভ প্যাসিভ, প্যাসিভ থেকে অ্যাক্টিভ। এই ধরনেরই, যেহেতু বোর্ড পরীক্ষা এর আগে এই ধরনেরই এসেছে, এই ধরনেরই আসে বেশিরভাগ সময়, এই সেন্টেন্সগুলোর মাধ্যমে
যে প্র্যাকটিস সেশনটি আজকে হলো, এই সেশন থেকে তোমরা কে কী শিখতে পেরেছো সেগুলো কমেন্ট করে জানাবে, কোনোটি বুঝতে সমস্যা হলে সেগুলো জানাবে, এবং যদি চ্যানেলটিতে তুমি নতুন দেখে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখবে, বেল বাটন চালু করে রাখবে, যাতে আপডেট লেসনগুলো সবার আগে সর্বপ্রথম পেয়ে যেতে পারো। এই চ্যানেলের সাথে থাকো এবং এখান থেকেই পড়াশোনা করো, বাইরে বের হওয়ার প্রয়োজন হবে না, বাসায় বসেই সব কিছু পাচ্ছ। মডার্ন এইজ, এখন আর বাইরে বের হওয়ার প্রয়োজন নেই। সো আই উইশ your bright future. I hope for your golden future. Thanks for watching. Thanks to all.